এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। সংসদে এক হাসনাতই যথেষ্ট, যে কিনা সরকারি দলের চেয়ার কাঁপিয়ে দিচ্ছে। এবার আন্দালিব রহমান পার্থকে উচিত শিক্ষা দিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দালিব রহমান পার্থর মতো তুখোড় ও বাকপটু রাজনীতিবিদ যখন সংবিধানের দোহাই দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন, তখন হাসনাত আব্দুল্লাহর একটি পাল্টা জবাবই যেন পুরো সংসদ ভবন কাঁপিয়ে দিল। বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। হাসনাতের সেই কড়া জবাবটা আসলে কি ছিল? কেন তিনি বললেন যে এই রাজনীতিবিদরা আসলে সুবিধাবাদী? আর কেনই বা পার্থর প্রতিটি আইনি যুক্তির এমন কচুকাটা জবাব দিলেন এই তরুণ ছাত্রনেতা? সংসদে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বেশ গুছিয়েই একটা অভিযোগ তুললেন। তার কথা হলো, যারা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে তারা নাকি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে। কথাটার ওজন কম নয়, রীতিমতো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। কিন্তু হাসনাত যখন সুযোগ পেলেন, তিনি সোজা চলে গেলেন ইতিহাসের পাতায়। তিনি মনে করিয়ে দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার কথা। বেগম জিয়া নিজেই তো বলেছিলেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই সংসদ জনগণের সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। হাসনাত প্রশ্ন ছুড়ে দিলেন, সেদিন তো এই কথার জন্য ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছিলেন, তাহলে আজ কেন সুর পাল্টে গেল? যারা সারা জীবন বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন, তারা আজ সংবিধান ছুঁড়ে ফেলার কথায় স্বাধীনতা বিরোধীদের গন্ধ পাচ্ছেন কেন? এই একটা কথাতেই যেন বিরোধীদের পুরো তাসের ঘর এলোমেলো হয়ে গেল। হাসনাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজনীতিতে নিজেদের সুবিধা মতো কীভাবে বয়ান পাল্টানো হয়। হাসনাত এরপর ঢুকলেন আইনের মারপ্যাচে। পার্থর মতো একজন পোড় খাওয়া আইনজীবীকে আইনের ভাষায় জবাব দেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। হাসনাত তুলে আনলেন ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদের কথা। তিনি সাফ জানিয়ে দিলেন, বর্তমান সংবিধানের ৭ ক এবং ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী তো কোনো পরিবর্তনই করা সম্ভব নয়। তাহলে এই অভ্যুত্থানের পর কিভাবে পুরনো নিয়মে দেশ চলবে? সংবিধানের দোহাই দিয়ে যদি সবকিছু আটকে রাখা হয়, তবে কি বিগত স্বৈরাচারী সরকারের বৈধতাই বারবার প্রমাণ করা হয় না? হাসনাতের যুক্তি একদম পরিষ্কার। বিপ্লব বা গণ অভ্যুত্থান কখনো পুরনো সংবিধানের পাতা মেনে হয় না। বিপ্লবের পর যদি আবার সেই পুরনো আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হয়, তবে আর পরিবর্তনটা হলো কোথায়? হাসনাত শুধু আইনি কথা বলেই থেমে থাকেননি, তিনি এমন কিছু রূঢ় সত্য সবার মুখের উপর বলে দিয়েছেন যা শুনলে আপনিও অবাক হবেন। কেননা এরপর হাসনাত যে কথাটা বললেন সেটা ছিল রীতিমতো চাবুকের মতো। তিনি বললেন, সংবিধান তো কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয় যে এর প্রতিটি শব্দ অন্ধের মতো মেনে চলতে হবে। ভ্যাটিকান সিটির মতো তো আর দেশ চলে না। যদি এই সংবিধানকে এতটাই পবিত্র মানা হয়, তবে বেগম জিয়াকে কেন এতদিন কারাগারে থাকতে হলো? এই সংবিধান তো তাকে মুক্ত করতে পারেনি। ৫ই আগস্ট ছাত্র জনতা যখন রাজপথে বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটালো, কেবল তখনই তো তিনি মুক্তি পেলেন। তাহলে আজ সেই ছাত্র জনতার অভ্যুত্থানকে পাশ কাটিয়ে কেবল সংবিধানের পাতা হাতড়ালে কি চলবে? হাসনাত বুঝিয়ে দিলেন, রাজনীতিবিদরা নিজেদের সুবিধামতো কিছু সংবিধানের অংশ মানেন আর কিছু অংশ মানেন না। যখন নিজেদের পক্ষে যায় তখন তারা সংবিধানের জয়গান গান, আর বিপক্ষে গেলে চুপ থাকেন। এদেরকে তিনি সরাসরি সুবিধাবাদী বা অপরচুনিস্ট বলে আখ্যা দিলেন। তিনি বললেন, এরাই কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, আবার দিন শেষে এরাই সবচেয়ে বড় অপরচুনিস্ট। সবচেয়ে কড়া জবাবটা হাসনাত দিয়েছেন রাজনীতিবিদদের আরাম আয়েশের দিকে আঙুল তুলে। তিনি কোনো রাগঢাক না করেই বললেন, গত ১৭ বছর ধরে যখন স্বৈরাচারী সরকার দেশের মানুষের বুকের ওপর জগদল পাথরের মতো বসেছিল, তখন এই বাঘা বাঘা নেতারা কোথায় ছিলেন? তারা তো আরাম করে ঘুমিয়েছেন। তাদের নেতাকর্মীরা ধান খেতে লুকিয়ে থেকেছে, কষ্ট করেছে, আর রাজপথে রক্ত দিয়েছে সাধারণ ছাত্ররা, রিকশা চালিয়েছে সাধারণ মানুষ। আজ যখন সেই ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ একটা নতুন রাস্তায় হাঁটার সুযোগ পেয়েছে, তখন নেতারা এসি রুমে বসে সংবিধানের ভুল ধরছেন। হাসনাতের এই কথায় সংসদে রীতিমতো পিন পতন নীরবতা নেমে আসে। কারণ সত্য সবসময়ই একটু তেতো হয়। নেতারা এখন চাইছেন পুরনো রাজনীতিতে ফিরে যেতে, কিন্তু হাসনাত স্পষ্ট জানিয়ে দিলেন, জুলাইয়ের বিপ্লব কোনো সাধারণ রাজনৈতিক পট পরিবর্তন নয়, এটা একটা সিস্টেম ভেঙে নতুন সিস্টেম গড়ার ডাক। পার্থর একটা নির্দিষ্ট অভিযোগ ছিল অন্তর্বর্তী সরকার কাঠামো নিয়ে। তিনি চেয়েছিলেন বিপ্লবের পর বিপ্লবী সরকার হোক। হাসনাত সেই অভিযোগের এমন এক জবাব দিয়েছেন যা পার্থকেও হয়তো অস্বস্তিতে ফেলে দিয়েছে। আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে একটা প্রশ্ন তুলেছিলেন। তার কথা ছিল, বিপ্লব যদি হয়েই থাকে, তবে কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না? কেন একটা ট্রানজিশনাল বা অন্তর্বর্তী সরকার করা হলো? কেন পুরনো সংবিধানের কাঠামোতেই শপথ নেওয়া হলো? হাসনাত এই খোঁচার জবাব দিলেন খুব ঠান্ডা মাথায়। তিনি বললেন, আগের সংবিধানে তো এমন অনেক কিছুই ছিল না যা এখন বাস্তবতার খাতিরে করতে হচ্ছে। পার্থ অভিযোগ করেছিলেন সংবিধান সংস্কার পরিষদের গঠন নিয়ে। তিনি বলেছেন, এটা নাকি কোনো আইনি কাঠামোর মধ্যে পড়ে না। হাসনাত তাকে মনে করিয়ে দিলেন, একটু কষ্ট করে যদি একটা পাতা উল্টাতেন, তবে দেখতে পেতেন সবকিছু কিভাবে এগোচ্ছে।
হাসনাতের মূল বক্তব্য ছিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ার দোহাই দিয়ে পুরো জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিপ্লবের পর একটা দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে গেলে কিছু জায়গায় আপোষ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে বিপ্লবের মূল চেতনাটাই হারিয়ে গেছে। পার্থর আরেকটা বড় অভিযোগ গণভোটের অপশন নিয়ে। তিনি বলেছেন, ব্যালটে কেন শুধু হ্যাঁ বা না অপশন রাখা হলো? যদি কেউ পুরো বিষয়টাকেই বাতিল করতে চায়, সেটার কোনো সুযোগ কেন দেওয়া হলো না? হাসনাত উল্টো পার্থকে আটকালেন। তিনি বললেন, যখন আপনারা বছরের পর বছর ধরে নানা ইস্যুতে রাজনীতি করেছেন, তখন কি সবকিছু আপনাদের মন মতো ছিল? আজ যখন দেশের মানুষ একটা নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, তখন আপনারা ছোটখাটো আইনি ফাঁকফোকর ধরে পুরো সিস্টেমকে আটকে দিতে চাইছেন। হাসনাতের ভাষায়, এই রাজনীতিবিদরা আসলে জুলাইয়ের স্পিরিট বা মূল চেতনাকেই ধারণ করতে ব্যর্থ হচ্ছেন। তারা শুধু চাইছেন যে কোনো উপায়ে পুরনো কায়দায় ক্ষমতায় যাওয়ার পথটা পরিষ্কার করতে। পুরো আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিল তরুণ প্রজন্মের অধিকার আদায়ের বিষয়টি। হাসনাত অত্যন্ত শক্ত ভাষায় প্রবীণ নেতাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যারা মনে করছেন পুরনো কায়দায় রাজনীতি করে এই তরুণদের আবার দাবিয়ে রাখা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই প্রজন্ম আর জামাত, বিএনপি বা আওয়ামী লীগের সেই পুরনো গালভরা বুলির রাজনীতি দেখতে চায় না। ছাত্ররা যখন রাজপথে লুটিয়ে পড়েছিল, তখন তারা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রাণ হারায়নি। তারা প্রাণ দিয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য। তাই হাসনাত স্পষ্ট করে দিলেন, জুলাইয়ের চেতনাকে অপমান করে, ছাত্রদের আত্মত্যাগকে ছোট করে কেউ যদি রাজনীতির মাঠে নিজেদের ফায়দা লুটতে চায়, তবে তাদের কপালে খারাপই আছে। এই তরুণরা যেমন রাজপথ কাঁপাতে জানে, তেমনি সংসদের ভেতরেও নিজেদের অধিকার আদায় করে নিতে জানে। হাসনাত প্রমাণ করে দিলেন যে তিনিই ভবিষ্যতের সত্যিকারের নেতা। তার যুক্তিপূর্ণ জবাব দেখিয়ে দিল, দেশের তরুণ সমাজ এখন আর শুধু রাজপথের স্লোগানেই সীমাবদ্ধ নেই। তারা পলিসি মেকিং বা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়েও সমানভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে প্রস্তুত। পার্থর মতো একজন চৌকস রাজনীতিবিদ যখন আইনি মারপ্যাচে বর্তমান অবস্থাকে দুর্বল প্রমাণ করতে চাইলেন, হাসনাত তখন আইনের পাশাপাশি নৈতিকতা, আবেগ এবং বাস্তবতার মিশলে এমন এক শক্ত দেওয়াল তুলে ধরলেন, যা ভাঙা বিরোধীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। হাসনাতের শেষ কথাগুলো আরও তীক্ষ্ণ। তিনি বললেন, আমরা ঐক্য চাই। আমরা চাই সব দল মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ুক, কিন্তু সেই ঐক্য হতে হবে জুলাইয়ের চেতনার ভিত্তিতে। কেউ যদি এই স্পিরিটকে সম্মান না করে আমাদের ওপর নিজেদের পুরনো সিস্টেম চাপিয়ে দিতে চায়, তবে আমরাও ছেড়ে কথা বলবো না। যারা শহীদ হয়েছেন তারা সবাই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো পরিবারের স্বপ্ন। তাদেরকে ডিঙিয়ে পুরনো রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। এসব বলে হাসনাত একাই যেন গোটা রাজনৈতিক শিবিরের ভিত নাড়িয়ে দিলেন। বুঝিয়ে দিলেন, যুক্তি, সাহস আর সত্যের জোর থাকলে সরকারি বা বিরোধী দলের বাঘা বাঘা নেতাদেরও একাই সামলানো যায়। হাসনাত ও পার্থর এই বক্তব্যগুলো নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।